রাতের ডিনারের সময় টেবিলটা সাজানো হয়েছে বেশ জাঁকজমকভাবে। আরিয়ান টেবিলের এক পাশে বসেছে। তার চোখ বারবার এদিক ওদিক যাচ্ছিল ফালাককে খোঁজার জন্য। একটু পরেই ফালাক বাটি নিয়ে খাবার হাতে নিয়ে এলো। আরিয়ান তখন লক্ষ্য করলো ফালাক খুব নিপুণভাবে সবার পাতে খাবার তুলে দিচ্ছে, আর তার হাতের কাজ চলাফেরায় এক ধরনের আভিজাত্য সারল্য আছে। খাওয়া শেষে আরিয়ান সুযোগ বুঝে ফালাকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আপনার হাতের রান্না সত্যিই দারুণ। ফালাক উত্তর দিতে গিয়েও থেমে গেল। ড্রয়িং রুমে আরিয়ান আর ফালাক দাঁড়িয়ে। আরিয়ান খুব শান্ত স্বরে ফালাকের সাথে কথা বলছে, তার চোখে সেই গভীর মুগ্ধতা। ফালাকও ভদ্রতার খাতিরে মাথা নিচু করে উত্তর দিচ্ছে। ঠিক এই মুহূর্তে সদর দরজা দিয়ে ঝড়ের বেগে প্রবেশ করলো সাদ। সামনের দৃশ্যটা দেখেই সাদের বুকের ভেতরটা জ্বলে ওঠে। আরিয়ান যেভাবে ফালাকের দিকে তাকিয়ে আছে তার সাদের সহ্য শক্তির বাইরে চলে যায়। ওর ইচ্ছে করছে এই মুহূর্তেই ড্রয়িং রুমে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে, আরিয়ানকে একটা চরম শিক্ষা দিতে। কিন্তু সাদ কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে। চোয়াল শক্ত করে রাগে চোখে গটগট করে এগিয়ে যায় সোফায় বসে সাদ। সারা শরীর রাগে রিরি করছে। ফালাক সাদের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কাপা হাতে এক গ্লাস শরবত সাদের দিকে এগিয়ে দেয়, কিন্তু সাদ আজ পুরহিতাহিত জ্ঞান শূন্য। ফালাক গ্লাসটা সামনে ধরতেই সাদ এক ঝটকায় সেটা সরিয়ে দেয়। গ্লাসটা মেঝে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। শরবত চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদ এক মুহূর্তের জন্য ফালাকের দিকে তাকায় না। তীব্র আক্রোশে সোফা থেকে উঠে দাঁড়ায়। এরপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় পায়ের শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। সাদের বাবা, মা, মীরা সবাই স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখে। সাদের বাবা সাদের এমন অভদ্র আচরণ আর রূঢ় মেজাজ দেখে ভীষণ রেগে যান। তিনি চিৎকার করে সাদের নাম ধরে ডাকতে গিয়েও থেমে যান অতিথির কথা ভেবে। ফালাক মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। সবার সামনে এই অপমানও মেনে নিতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। আরিয়ান অবশ্য এই ড্রয়িং রুমের কাণ্ড দেখার আগে নিজের রুমে চলে গেছে। ও জানেই না নিজের সাদের এই ভয়াবহ তাণ্ডবের কথা। পুরো মির্জা মঞ্জিলে এখন এক থমথমে অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করে। ঘণ্টাখানেক পর ফালাক ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। বুকটা ভয়ে দুরু দুরু করছে। ড্রয়িং রুমে সবার সামনে যে অপমানটা সাদ করলো সেটা ভাবতেই ফালাকের চোখে আবার জল চলে আসে। ফালাক নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে একটু থামে, তারপরে ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। রুমে পা রাখতেই পুরো ঘরটা যেন একটা আগ্নেয়গিরির মতো উত্তপ্ত মনে হলো। ফালাক কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে একটা শক্ত হাত কবজি চেপে ধরে। পর মুহূর্তেই একটা হ্যাচকা টানে সাদ দেয়ালের সাথে আষ্টে পিষ্টে চেপে ধরে তাকে। সাদের দুই চোখ এখন টকটকে লাল হয়ে আছে, ঠিক যেন একটা ক্ষুধার্ত সিংহ। দেয়ালের সাথে ফালাকের পেট লেপ্টে আছে। ফালাকের দুই পাশে হাত রেখে সাদকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। এত কথা কিসের ওর সাথে? কি এমন মধু ঝরছিল ওর মুখে যে তুই ওইভাবে দাঁড়িয়ে শুনছিলি? ফালাক ভয়ে কুঁকড়ে যায়। সাদের গরম নিঃশ্বাস কপালে লাগছে। ইচ্ছে করছিল ওর চোখ দুটো উপড়ে ফেলি। এইসব মনে মনে বলছে, কিন্তু ফালাকের সামনে কিছু বলল না। রাগী চোখে তাকিয়ে আছে শুধু। ফালাক ডুকরে কেঁদে ওঠে। কবজিতে সাদের আঙুলের চাপ বাড়ছে। বোধহয় দাগ বসে যাচ্ছে। সাদ ফালাকের একদম গলার কাছে খুব মুখ নামিয়ে নিয়ে আসে। সাদের চোখে এখন এক ভয়ঙ্কর জেদ আর পাগলামি। সাদ এক ঝটকায় ফালাককে ছেড়ে দেয়। ফালাকটা সামলাতে না পেরে বিছানার উপরে পড়ে যায়। সাদ গটগট করে বারান্দার দিকে চলে যায়। ওর মেজাজ এখন আসমান ছুঁয়েছে। ফালাক বিছানায় বসে নিজের লাল হয়ে যাওয়া কবজিটার দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদের এই পাগলামি ফালাককে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ফালাক বিছানায় বসে ফুপিয়ে কাঁদছে ঠিকই, কিন্তু ফালাকের মনটা বড্ড নরম। কিছুক্ষণ পর কান্না থামিয়ে দেয়। সাদের উপরে রাগ থাকলেও মনে পড়ে যায় লোকটা রাগের মাথায় ডিনার না করেই উপরে চলে এসেছে। সাদের মেজাজ যেমনই হোক, ও তো এই বাড়ির বউ। লোকটার পেটে খিদে রেখে ফালাক শান্তি পায় না। খুব ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সাদ তখনও রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। পিঠটা যেন একটা শক্ত পাহাড়ের মতো অনড়। ফালাক খুব ভয়ে ভয়ে ডাক দেয়, শুনুন না।
রাত তো অনেক হলো, নিচে যাবেন না জানি, তবে খেয়ে নিন কিছু, রাগ না হয় পরে দেখাবেন, শরীরটা তো আর আপনার অপরাধ করেনি। সাদ কোনো উত্তর দেয় না, হয়তো শুনতেই পায়নি, এমন ভান করে দাঁড়িয়ে থাকে। সাদের এই নীরবতা ফালাককে আরও কষ্ট দেয়। ফালাক আর দ্বিতীয়বার অনুরোধ করে না, জানে সাদ এখন জেদ ধরে আছে বসে। ফালাক গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরের দিকে চলে যায়। সবাই তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ফালাক একটা ট্রে সাজায়, সাদের পছন্দের খাবারগুলো খুব যত্ন করে তুলে নেয়। একটা পানির গ্লাস নিয়ে ফালাক আবার উপরে নিজের রুমে ফিরে আসে। রুমে ঢুকে দেখে সাদ এখন বিছানায় বসে আছে, কালো শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো, এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ফালাক কাছে গিয়ে খাবারের ট্রেটা টি টেবিলের উপরে রাখে, তারপরে প্লেটটা হাতে দিয়ে সাদের সামনে এগিয়ে দেয়। সাদ প্লেটের দিকে একবার চায়, আর ফালাকের চোখের দিকে। ফালাকের চোখ দুটো এখনও কান্নার কারণে একটু ফোলা। সাদ কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। ভেতরের ভয়ঙ্কর রাতটা বোধহয় ফালাকের এই সহজ যত্নের কাছে একটু একটু করে হার মানতে শুরু করে। ফালাক প্লেটটা সাদের খুব কাছে ধরে খুব নরম স্বরে বলে, বেশি কিছু না, এই অল্প কটা ভাত শুধু খেয়ে নিন, এরপরে আমি আর বিরক্ত করব না আপনাকে। সাদ ফালাকের হাত থেকে প্লেটটা নেয় না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার হাতের দিকে। ফালাকের আঙুলে এখনও সাদের চেপে ধরা লাল দাগগুলো স্পষ্ট হয়ে আছে। সাদের পাথরের মতন শক্ত মনে এবার একটু অপরাধবোধ উকি দেয়। সাদ চুপচাপ বসে থাকে। ফালাক বুঝতে পারে এই মানুষটা নিজে থেকে হাত বাড়িয়ে খাবে না, ভেতরের জেদ এখনও অনেক শক্ত। ফালাক আর কথা বাড়ায় না, বিছানার কোণে বসে পড়ে। হাত দিয়ে ভাত মাখাতে মাখাতে একটা ছোট লোকমা তৈরি করে সাদের ঠোঁটের কাছে ধরে। সাদ এক পলক ফালাকের দিকে তাকায়। ফালাকের চেহারায় কোনো অভিযোগ নেই, আছে শুধু এক রাস যত্ন। সাদ এবার আর বাধা দেয় না। সাদ মুখ খুলে আর ফালাক আলতো করে প্রথম লোকমাটা সাদের মুখে তুলে দেয়। পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। ফালাক একটা একটা করে লোকমা সাদের মুখে তুলে দিচ্ছে, আর সাদ যান্ত্রিকভাবে খেয়ে যাচ্ছে। দৃষ্টি স্থির হয়ে আছে ফালাকের ওই হাতটার দিকে, যা কিছুক্ষণ আগে নিজেই নিষ্ঠুরভাবে চেপে ধরেছিল। ফালাকের কবজিতে লালচে দাগটা সাদের বুকে এখন তীরের মতো বিঁধছে। খাওয়ানোর মাঝে ফালাকের আঙুল সাদের ঠোঁটে ছুঁয়ে যায়। ফালাক শিউরে ওঠে কিছুটা, কিন্তু নিজেকে সামলে নেয়। সাদ এবার আচমকা ফালাকের হাতটা নিজের হাতে দেয়। ফালাক চমকে তাকিয়ে দেখে সাদ লাল হয়ে যাওয়া দাগটার উপরে নিজের বুড়ো আঙুল দিয়ে খুব ধীরে ধীরে ঘষছে। খুব বেশি লেগেছে, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ফালাক মাথা নিচু করে ফেলে, চোখে আবার জল চিকচিক করে ওঠে। লোকটা ধমকায়, অপমান করে, আবার এই লোকটাই পরম মমতায় নিজের অপরাধবোধ স্বীকার করল। ফালাক অস্ফুট স্বরে বলে, জানি আপনি রাগ সামলাতে পারেন না, কিন্তু সবার সামনে ওভাবে গ্লাসটা না ফেললেও পারতেন, আমার খুব অপমানিত লেগেছিল। সাদ কোনো উত্তর দেয় না। ফালাকের হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে, আর ওই লাল দাগটার উপরে খুব আলতো করে একটা চুমু খায়। ফালাকের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। সাদের এই একটা ছোট্ট ছোঁয়া সব অপমান আর কষ্ট এক নিমেষে মুছে দিচ্ছে। সাদ এমনটা করবে সেটা ফালাকের ধারণারও বাইরে। রাতের ডিনারের সময় টেবিলটা সাজানো হয়েছে বেশ জাঁকজমকভাবে। আরিয়ান টেবিলের এক পাশে বসেছে, তার চোখ বারবার এদিক ওদিক যাচ্ছিল ফালাককে খোঁজার জন্য। একটু পরেই ফালাক বাটি নিয়ে খাবার হাতে নিয়ে এলো। আরিয়ান তখন লক্ষ্য করলো ফালাক খুব নিপুণভাবে সবার পাতে খাবার তুলে দিচ্ছে, আর তার হাতের কাজ চলাফেরায় এক ধরনের আভিজাত্য সারল্য আছে। খাওয়া শেষে আরিয়ান সুযোগ বুঝে ফালাকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আপনার হাতের রান্না সত্যিই দারুণ। ফালাক উত্তর দিতে গিয়েও থেমে গেল। ড্রয়িং রুমে আরিয়ান আর ফালাক দাঁড়িয়ে। আরিয়ান খুব শান্ত স্বরে ফালাকের সাথে কথা বলছে, তার চোখে সেই গভীর মুগ্ধতা। ফালাকও ভদ্রতার খাতিরে মাথা নিচু করে উত্তর দিচ্ছে। ঠিক এই মুহূর্তে সদর দরজা দিয়ে ঝড়ের বেগে প্রবেশ করলো সাদ। সামনের দৃশ্যটা দেখেই সাদের বুকের ভেতরটা জ্বলে ওঠে। আরিয়ান যেভাবে ফালাকের দিকে তাকিয়ে আছে তা সাদের সহ্য শক্তির বাইরে চলে যায়। ওর ইচ্ছে করছে এই মুহূর্তে ড্রয়িং রুমে সব কিছু ভেঙে চুরমার করে ফেলতে, আরিয়ানকে একটা চরম শিক্ষা দিতে। কিন্তু সাদ কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে।
চোয়াল শক্ত করে রাগে চোখে কটকট করে এগিয়ে যায় সোফায় বসে সাদ। সারা শরীর রাগে রিরি করছে। ফালাক সাদের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কাপা হাতে এক গ্লাস শরবত সাদের দিকে এগিয়ে দেয়, কিন্তু সাদ আজ পুরহিতাহিত জ্ঞান শূন্য। ফালাক গ্লাসটা সামনে ধরতেই সাদ এক ছটকায় সেটা সরিয়ে দেয়। গ্লাসটা মেঝে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। শরবত চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদ এক মুহূর্তের জন্য ফালাকের দিকে তাকায় না। তীব্র আক্রোশে সোফা থেকে উঠে দাঁড়ায়। এরপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় পায়ের শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। সাদের বাবা, মা, মীরা সবাই স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখে। সাদের বাবা সাদের এমন অভদ্র আচরণ আর রূঢ় মেজাজ দেখে ভীষণ রেগে যান। তিনি চিৎকার করে সাদের নাম ধরে ডাকতে গিয়েও থেমে যান অতিথির কথা ভেবে। ফালাক মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। ওর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। সবার সামনে এই অপমানও মেনে নিতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। আরিয়ান অবশ্য এই ড্রয়িং রুমের কাণ্ড দেখার আগে নিজের রুমে চলে গেছে। ও জানেই না নিজের সাদের এই ভয়াবহ তাণ্ডবের কথা। পুরো মির্জা মঞ্জিলে এখন এক থমথমে অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করে। ঘণ্টাখানেক পর ফালাক ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। বুকটা ভয়ে দুরু দুরু করছে। ড্রয়িং রুমে সবার সামনে যে অপমানটা সাদ করলো সেটা ভাবতেই ফালাকের চোখে আবার জল চলে আসে। ফালাক নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে একটু থামে, তারপরে ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। রুমে পা রাখতেই পুরো ঘরটা যেন একটা আগ্নেয়গিরির মতো উত্তপ্ত মনে হলো। ফালাক কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে একটা শক্ত হাত কবজি চেপে ধরে। পর মুহূর্তেই একটা হ্যাচকা টানে সাদ দেয়ালের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে তাকে। সাদের দুই চোখ এখন টকটকে লাল হয়ে আছে, ঠিক যেন একটা ক্ষুধার্ত সিংহ। দেয়ালের সাথে ফালাকের পেট লেপ্টে আছে। ফালাকের দুই পাশে হাত রেখে সাদকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। এত কথা কিসের ওর সাথে? কি এমন মধু ঝরছিল ওর মুখে যে তুই ওইভাবে দাঁড়িয়ে শুনছিলি? ফালাক ভয়ে কুকড়ে যায়। সাদের গরম নিঃশ্বাস কপালে লাগছে। ইচ্ছে করছিল ওর চোখ দুটো উপড়ে ফেলি। এইসব মনে মনে বলছে, কিন্তু ফালাকের সামনে কিছু বলল না। রাগী চোখে তাকিয়ে আছে শুধু। ফালাক ডুকরে কেঁদে ওঠে। কবজিতে সাদের আঙুলের চাপ বাড়ছে। বোধহয় দাগ বসে যাচ্ছে। সাদ ফালাকের একদম গলার কাছে খুব মুখ নামিয়ে নিয়ে আসে। সাদের চোখে এখন এক ভয়ঙ্কর জেদ আর পাগলামি। সাদ এক ছটকায় ফালাককে ছেড়ে দেয়। ফালাকটা সামলাতে না পেরে বিছানার উপরে পড়ে যায়। সাদ গটগট করে বারান্দার দিকে চলে যায়। ওর মেজাজ এখন আসমান ছুঁয়েছে। ফালাক বিছানায় বসে নিজের লাল হয়ে যাওয়া কবজিটার দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদের এই পাগলামি ফালাককে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ফালাক বিছানায় বসে ফুপিয়ে কাঁদছে ঠিকই, কিন্তু ফালাকের মনটা বড্ড নরম। কিছুক্ষণ পর কান্না থামিয়ে দেয়। সাদের উপরে রাগ থাকলেও মনে পড়ে যায় লোকটা রাগের মাথায় ডিনার না করেই উপরে চলে এসেছে। সাদের মেজাজ যেমনই হোক, ও তো এই বাড়ির বউ। লোকটার পেটে খিদে রেখে ফালাক শান্তি পায় না। খুব ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। সাদ তখনও রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। পিঠটা যেন একটা শক্ত পাহাড়ের মতো অনড়। ফালাক খুব ভয়ে ভয়ে ডাক দেয়, শুনুন না, রাত তো অনেক হলো, নিচে যাবেন না জানি, তবে খেয়ে নিন কিছু, রাগ না হয় পরে দেখাবেন, শরীরটা তো আর আপনার অপরাধ করেনি। সাদ কোনো উত্তর দেয় না, হয়তো শুনতেই পায়নি এমন ভান করে দাঁড়িয়ে থাকে। সাদের এই নীরবতা ফালাককে আরও কষ্ট দেয়। ফালাক আর দ্বিতীয়বার অনুরোধ করে না, জানে সাদ এখন জেদ ধরে আছে বসে। ফালাক গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরের দিকে চলে যায়। সবাই তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ফালাক একটা ট্রে সাজায়। সাদের পছন্দের খাবারগুলো খুব যত্ন করে তুলে নেয়। একটা পানির গ্লাস নিয়ে ফালাক আবার ওপরে নিচের রুমে ফিরে আসে। রুমে ঢুকে দেখে সাদ এখন বিছানায় বসে আছে। কালো শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ফালাক কাছে গিয়ে খাবারের ট্রেটা টি টেবিলের উপরে রাখে। তারপরে প্লেটটা হাতে দিয়ে সাদের সামনে এগিয়ে দেয়। সাদ প্লেটের দিকে একবার চায় আর ফালাকের চোখের দিকে। ফালাকের চোখ দুটো এখনও কান্নার কারণে একটু ফোলা। সাদ কিছু একটা বলতে গিয়েও থেমে যায়।
ভেতরের ভয়ঙ্কর রাতটা বোধহয় ফালাকের এই সহজ যত্নের কাছে একটু একটু করে হার মানতে শুরু করে। ফালাক প্লেটটা স্বাদের খুব কাছে ধরে খুব নরম স্বরে বলে, বেশি কিছু না, এই অল্প কটা ভাত শুধু খেয়ে নিন, এরপরে আমি আর বিরক্ত করব না আপনাকে। স্বাদ ফালাকের হাত থেকে প্লেটটা নেয় না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার হাতের দিকে। ফালাকের আঙুলে এখনও স্বাদের চেপে ধরা লাল দাগগুলো স্পষ্ট হয়ে আছে। স্বাদের পাথরের মতন শক্ত মনে এবার একটু অপরাধ বোধ উকি দেয়। স্বাদ চুপচাপ বসে থাকে। ফালাক বুঝতে পারে এই মানুষটা নিজে থেকে হাত বাড়িয়ে খাবে না, ভেতরের জেদ এখনও অনেক শক্ত। ফালাক আর কথা বাড়ায় না, বিছানার কোণে বসে পড়ে। হাত দিয়ে ভাত মাখাতে মাখাতে একটা ছোট লোকমা তৈরি করে স্বাদের ঠোঁটের কাছে ধরে। স্বাদ এক পলক ফালাকের দিকে তাকায়। ফালাকের চেহারায় কোনো অভিযোগ নেই, আছে শুধু এক রাস যত্ন। স্বাদ এবার আর বাধা দেয় না। স্বাদ মুখ খুলে আর ফালাক আলতো করে প্রথম লোকমাটা স্বাদের মুখে তুলে দেয়। পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। ফালাক একটা একটা করে লোকমা স্বাদের মুখে তুলে দিচ্ছে, আর স্বাদ যান্ত্রিকভাবে খেয়ে যাচ্ছে। দৃষ্টি স্থির হয়ে আছে ফালাকের ওই হাতটার দিকে, যা কিছুক্ষণ আগে নিজেই নিষ্ঠুরভাবে চেপে ধরেছিল। ফালাকের কবজিতে লালচে দাগটা স্বাদের বুকে এখন তীরের মতো বিঁধছে। খাওয়ানোর মাঝে ফালাকের আঙুল স্বাদের ঠোঁটে ছুঁয়ে যায়। ফালাক শিউরে ওঠে কিছুটা, কিন্তু নিজেকে সামলে নেয়। স্বাদ এবার আচমকা ফালাকের হাতটা নিজের হাতে দেয়। ফালাক চমকে তাকিয়ে দেখে স্বাদ লাল হয়ে যাওয়া দাগটার উপরে নিজের বুড়ো আঙুল দিয়ে খুব ধীরে ধীরে ঘষছে। খুব বেশি লেগেছে, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ফালাক মাথা নিচু করে ফেলে, চোখে আবার জল চিকচিক করে ওঠে। লোকটা ধমকায়, অপমান করে, আবার এই লোকটাই পরম মমতায় নিজের অপরাধবোধ স্বীকার করল। ফালাক অস্ফুট স্বরে বলে, জানি আপনি রাগ সামলাতে পারেন না, কিন্তু সবার সামনে ওভাবে গ্লাসটা না ফেললেও পারতেন। আমার খুব অপমানিত লেগেছিল। স্বাদ কোনো উত্তর দেয় না। ফালাকের হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে আর ওই লাল দাগটার উপরে খুব আলতো করে একটা চুমু খায়। ফালাকের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। স্বাদের এই একটা ছোট্ট ছোঁয়া সব অপমান আর কষ্ট এক নিমেষে মুছে দিচ্ছে। স্বাদ এমনটা করবে সেটা ফালাকের ধারণারও বাইরে। পরের দিন সকাল, মির্জা মঞ্জিলের রান্নাঘরে বেশ হইচই। ফালাক, নীলা আর রিমা মিলে নাস্তা তৈরিতে ব্যস্ত। স্বাদের মেজো চাচিও সেখানে আছেন, সবার সাথে গল্প করছেন। ফালাক মনোযোগ দিয়ে রুটি বেলছে, আর রিমা তরকারি নাড়ছে। রান্নাবান্নার গন্ধে আর মেয়েটার হাসাহাসিতে ঘরটা বেশ জমজমাট। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ায় স্বাদ। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে একটা জিন্সের প্যান্ট আর ব্ল্যাক টি শার্ট। ভেজা চুলগুলো এখনও ঠিকঠাক আচরণ হয়নি। যে ছেলে কোনো দিনও ভুল করেও রান্নাঘরের ত্রিসীমানায় আসে না, তাকে এইভাবে দরজা দাঁড়িয়ে থাকতে দেখে সবার কথা যেন মাঝপথে থেমে যায়। চাচি আর নীলা চোখাচোখি করে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফালাক পিঠ ফেরানো ছিল, হঠাৎ চারপাশটা নিস্তব্ধ হয়ে যাওয়ায় পিছনে ঘোরে। স্বাদকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফালাক থতমত খেয়ে যায়। স্বাদ কোনো কথা বলে না, কারো দিকে তাকায় না, শুধু ফালাকের চোখের দিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে আবার গটগট করে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। স্বাদ চলে যেতেই রান্নাঘরের টিপ্পনি আর হাসি রোল পড়ে। মেজো চাচি ফালাকের দিকে তাকিয়ে মুচকি হাসেন। রিমা দুষ্টুমি করে বলে, ভাবি যাও তো, ভাইয়া মনে হয় তোমাকে খুঁজছে, যাও, দেরি করো না। ফালাক লজ্জায় রাঙা হয়ে যায়। হাত ধুয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে রুমে যায়। রুমে ঢুকতেই দেখে স্বাদ আলমারির সামনে দাঁড়িয়ে সব জামাকাপড় ওলট পালট করছে। মেজাজটা এখন খিটখিটে। ফালাককে ঢুকতে দেখেই স্বাদ জিজ্ঞাসা করে, আমার ওই ব্লু প্যান্টটা কোথায়? আমি কতক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না কেন? কাপড়গুলো ঠিকমতো গুছিয়ে রাখতে পারিস না? ফালাক অবাক হয়ে আলমারির দিকে এগিয়ে যায়, অথচ প্যান্টটা একদম সামনের দিকেই ঝোলানো ছিল। প্যান্টটা টেনে বের করে স্বাদের দিকে এগিয়ে দেয়। এই তো সামনেই ছিল, আপনি ঠিকমতো দেখেননি মনে হয়। স্বাদ প্যান্টটা এক ঝটকায় ফালাকের হাত থেকে নেয়। ফালাকের আঙুলের সাথে স্বাদের আঙুল ছোঁয়। ফালাক দেখল স্বাদের চোখে এখন আর আগের মতো রাগ নেই, বরং এক ধরনের অস্থিরতা। আসলেই স্বাদের এই প্যান্ট খুঁজে না পাওয়া আসলে একটা বাহানা মাত্র। স্বাদ আসলে দেখতে চেয়েছিল ফালাক কার কাছে আছে বা কী করছে।
ফালাক প্যান্টটা এগিয়ে দিয়ে যেমনই পেছনে ফিরতে যাবে তখনই পায়ের কাছে পরে থাকা অগোছালো জামা কাপড়ে শাড়ির ভাঁজে পা আটকে যায়। নিজেকে সামলাতে না পেরে সামনে একটা হোঁচট খায়। সামনেই দাঁড়িয়েছিল সাদ। ফালাক সরাসরি গিয়ে সাদের উপর পড়ে। সাদ একদম অপ্রস্তুত ছিল। ফালাকের ভার সামলাতে না পেরে পিছিয়ে যায়। ফলস্বরূপ দুইজন মিলে সরাসরি বিছানায় গিয়ে পড়ে। ফালাক সাদের বুকের উপরে আর সাদ বিছানায়। মুহূর্তের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ফালাকের লম্বা চুলের কয়েক গোছা সাদের মুখের উপরে এসে পড়েছে। সাদের দুই হাত ফালাকের কোমরে শক্ত হয়ে চেপে বসে আছে, আর ফালাক ভয়ে আর লজ্জায় সাদের টি শার্ট আঁকড়ে ধরে রেখেছে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। ফালাক থতমত খেয়ে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শাড়ির আঁচল সাদের ঘড়ির কাঁটায় আটকে গেছে। যতবার ওঠার চেষ্টা করছে ততবারই সাদের আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে আঁচলটা। এত তাড়াহুড়ো কিসের? সাদের কণ্ঠস্বরে এক ধরনের নেশা ধরানো টান। ফালাক লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। মুখটা একদম লাল হয়ে গেছে। কাপা হাতে আঁচলটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আমি আমি ইচ্ছা করে করিনি, নিচে জামা কাপড় পরেছিল তাই। সাদ এবার ফালাকের চিবুকটা এক হাত দিয়ে আলতো করে উপরে তুলে ধরে। ফালাকের চোখের মনি দুটো কাঁপছে। সাদ চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বলে, নিচে যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। এখন থেকে আমার কোনো কিছু না খুঁজে দিয়ে রুম থেকে এক পাও নড়বি না। সাদের এই কথা আর চাহনি ফালাকের মনে এক তীব্র শিহরণ জাগিয়ে তোলে। সাদ আস্তে করে আঁচলটা ছাড়িয়ে নেয়। ফালাক সাদের বুকের উপরে আধশোয়া হয়ে আছে, আর সাদের এক হাত ফালাকের কোমরে। হোঁচট খেয়ে পড়ায় ধাক্কায় আর ধস্তাধস্তিতে ফালাকের শাড়ির আঁচলটা কাঁধ থেকে অনেকটাই সরে আছে। নিচু হয়ে থাকার কারণে ফালাকের ফর্সা বক্ষদেশের উপরিভাগের রক্তিম আভা সাদের নজরে আসে। সেই সতেজ আর রুগ্ন শরীর থেকে সেরে ওঠা ফালাকের রূপ আজ যেন আগুনের মতো। সাদের স্থির অতৃপ্ত দৃষ্টি সেখানেই আটকে যায়। চোখের মনি দুটো ছোট হয়ে আসে। এক অদ্ভুত পুরুষালী নেশা সাদের চোখে খেলা করে। যেই সাদ সব সময় গম্ভীর আর পাথরের মতন শক্ত থাকে, সেও এই মুহূর্তে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। সাদের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ফালাক যখন কিছু বুঝতে পারে সাদের নজর ঠিক কোথায়, মুহূর্তেই সাদের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায়। নিজের এই অবস্থা দেখে ফালাকের সারা শরীরে লজ্জার এক তীব্র ঢেউ খেলে যায়। ফর্সা মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে ওঠে। বুকের ভেতরে হৃদস্পন্দন যেন কান ফেটে বের হতে চাইছে। তড়ি ঘড়ি করে এক হাত দিয়ে নিজের বুক আড়াল করে আঁচলটা টেনে নেয়। লজ্জায় আর আড়ষ্টতায় ফালাকের চোখ দুটো ভিজে আসার উপক্রম হয়। ফালাকের এই চরম লজ্জা দেখে সাদও এবার সচেতন হয়। দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়, অন্য পাশে জানলার দিকে তাকিয়ে থাকে। সাদের চোয়াল শক্ত হয়ে আছে। নিজের ভিতরের অস্থিরতা দমন করার চেষ্টা করছে। পুরো ঘরে এখন এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। ফালাক বিছানা থেকে তাড়াতাড়ি নেমে দাঁড়িয়ে নিজের গায়ের কাপড় ঠিক করতে করতে কাঁপছে। সাদ বিছানায় ওভাবেই আধশোয়া হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ফালাক দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। দরজার বাইরে এসেই বুকে হাত দিয়ে লম্বা লম্বা দম নেয়। বিকেলে মিঠে রোদ মির্জা মঞ্জিলের বিশাল বাগানে খেলা করছে। নীলা, রিমা আর ফালাক সাথে ফরদিন মিলে পেয়ারা পাড়ার পরিকল্পনা করে। বাগানের এক কোণে বেশ বড় কয়েকটা পেয়ারা গাছ। ফালাক বেশ চটপটে। শাড়িটা একটু কুচি করে গুজে নিয়ে পেয়ারা গাছের একটা নিচু ডালে উঠে পড়ে। গাছটা খুব বেশি উঁচু নয়, তবে ডালগুলো বেশ পিচ্ছিল। নিচে দাঁড়িয়ে নীলা আর রিমা ওড়না পেতে ধরেছে পেয়ারা ধরার জন্য। ফালাক হাসি মুখে একটা ডাল ধরে উপরের দিকে থাকা বড় পেয়ারাটার দিকে হাত বাড়ায়। ঠিক তখনই ঘটল বিপদ। গাছের ডালে পা রাখা মাত্রই পায়ের নিচ থেকে ডালটা স্লিপ করে। ফালাক ভারসাম্য হারিয়ে আর্তনাদ করে নিচে পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাগান দিয়ে আসছিল আরিয়ান। ফালাক যখন মাটিতে আছড়ে পড়তে যাবে ঠিক তখনই আরিয়ান ওকে ধরে ফেলে। ফালাক সরাসরি মাটিতে না পড়ে আরিয়ানের বাহুডোরে এসে পড়ে, যাতে চোট না পায়। ফালাকের ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু শক্ত কোনো আশ্রয়ের ছোঁয়া পেয়ে চোখ মেলে দেখে আরিয়ান খুব উদ্বেগের সাথে তার দিকে তাকিয়ে আছে। আপনি ঠিক আছেন তো? অনেক বড় চোট পেতে পারতেন।
ফালাক অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। বুকের ধুকপুকুনি তখনও থামেনি। ঠিক তখনই উপরের বারান্দায় একটা বিকট শব্দ হয়। সাদ উপরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। উপর থেকে স্পষ্ট দেখতে পায় সাদের হাতের সিগারেটের আগুনটা যেন ওর নিজের বুকেই এসে লাগে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সাদ হাতের কাছের ছাইদানিটা সজোরে মেঝে দিয়ে আছড়ে মারে। ঝনঝন শব্দে কাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদের দু চোখে এখন আগুনের গোলার মতো জ্বলছে। গট গট করে বারান্দা থেকে ভেতরে ঢুকে যায়।